এদিকে খেয়াল করেন সবাই, আজ আপনাদের 26তম ক্লাস। গত ক্লাসে আমরা লেটার হেড ডিজাইন দেখেছি। লেটার হেড ডিজাইন ভাঁজ করে যার ভিতরে ঢুকানো হয় ওর নাম হচ্ছে এনভেলপ ডিজাইন, মানে ওর খামটা, ওই খামের নাম হচ্ছে এনভেলপ ডিজাইন। এনভেলপ ডিজাইন আমাদের দেশে সাধারণত একটু লম্বা টাইপের হয়, কিন্তু যেটা ইন্টারন্যাশনালভাবে প্রচলিত বা কমন সেটা হচ্ছে এই টাইপের। এই যে এটা দেখলে হয়তো বুঝতে পারছেন, এরকম ভাস চিঠির খামের মতো। তো এনভেলপ ডিজাইন সম্পর্কে যদি বলি, এটা আমরা কেন শিখব? আমরা যেহেতু আমাদের মেইন ইন্টেনশন হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন শেখা, মানে একটা বিজনেস ব্র্যান্ডিংয়ের জন্য যাবতীয় ডিজাইন আমাদের শেখা দরকার, সেহেতু ওর ভিতরে স্টেশনারি ডিজাইনের ভিতরে এনভেলপ ডিজাইনটাও পড়ে, এটাও শেখা উচিত। তো আমি এখানে খেয়াল করেন, আমি এই যে এখানে একটা গিগ বা প্রেজেন্টেশনে দেখতে পাচ্ছি এর 55টা কাজ রানিং রয়েছে। এ কী করে? এ ফুল ব্র্যান্ডিংয়ের কাজ করে। ফুল ব্র্যান্ডিংয়ের ভিতরে কী কী পড়ে দেখেন, এই লোগোর হচ্ছে কালার ভেরিয়েশন, এবার এই দেখেন এটা ট্রাক অফ ডিজাইন, মানে মোড অফ ডিজাইন। আর এখানে স্টেশনারি ডিজাইনের ভিতরে কী কী আছে দেখেন, এটা হচ্ছে কি লেটার হেড, যা কিনা গত ক্লাসে আপনাদের দেখানো হয়েছে। একদমই সহজ বিষয়, লোগো উপরে বসায় দেওয়া হয়েছে, এর যে প্যাটার্ন, এই প্যাটার্নটাই কর্নারে দেওয়া হয়েছে, আর এখানে টেক্সটগুলো বসানো হয়েছে, যা কিনা আপনারা গত ক্লাসে দেখেছেন। এরপরে আসছে এনভেলপ ডিজাইন, এইটা আজকে আপনারা শিখবেন। এনভেলপ ডিজাইন আর এই যে বিজনেস কার্ড ডিজাইন অলরেডি আপনারা শিখেছেন, তাই না? আর ডান সাইডে এটা বুক কভার ডিজাইন, ওটা আপাতত থাক। এইটা হলেই হচ্ছে এখানে এটা এনভেলপ ডিজাইন। এটা যে স্ট্রাকচার, সেটার আপনারা অনেক ট্যাম্পলেট পেয়ে যাবেন গুগলে। যেমন এখানে এই একটা ট্যাম্পলেট দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পরে দেখা যাবে। তো এটা নিজে থেকে তৈরি করা যায়, কিন্তু নিজে থেকে তৈরি করা আমার কাছে মনে হয় এটা আপনাদের কোনো দরকার নেই, কারণ এখানে আপনি অনলাইনে অনেক ট্যাম্পলেট পেয়ে যাবেন। তারপরেও আমি একটু দেখাই এর যে হচ্ছে, এটা আমি একটা ডুপ্লিকেট নিচ্ছি, খেয়াল করেন। তো বোঝা যাচ্ছে না, পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা পিছনে পাঠাই দিই, তাহলে ওইটা দেখা যাবে। Ctrl+2। এবার আশা করি দেখতে পাচ্ছেন এখানে এই মাঝখানে এটা হচ্ছে মেন, আর এই পাশের এইগুলো আঠা মেরে আটকায় দেওয়া হয়, মানে ওই প্যাকেটটা বানানো হয়। তো এর মাপটা কি কত, এটার মাপ যদি বলা হয়, এই যে এইটার মাপ, এই যে এটা মূল মাপ, এটা হচ্ছে 9 ইঞ্চি বাই 4 ইঞ্চি। এটার মাপ হচ্ছে 9 ইঞ্চি বাই 4 ইঞ্চি। আচ্ছা, এইটার মাপ এটা আলাদা হয়ে গেছে, এটা আমি যদি একটু দেখার চেষ্টা করি। এটার মাপ হচ্ছে 1.2 ইঞ্চি, আর নিচের এটার মাপ 3.5 ইঞ্চি। এটা 3.5 ইঞ্চি। তো এটা হচ্ছে স্ট্রাকচার কিভাবে তৈরি করা যায় আমি একটু দেখাই। প্রথমে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিব, এখানে একটা ক্লিক করলাম, ওয়াইড হবে 9 ইঞ্চি আর হাইট হবে 4 ইঞ্চি। এটা হচ্ছে মূল স্ট্রাকচার। এইবার এখানে থাকবে, আচ্ছা এটা একটু মোটা করে দিই, আপনারা এটা এভাবে দেখলে বুঝতে পারবেন না। নর্মালে থাকে এমন। এবার খেয়াল করেন, এটা হচ্ছে মূল মাপ। এইবার এর উপরের যে পার্টটা, ওইটা কিভাবে নেওয়া যেতে পারে, এটা আপনাদের যে আহামরি কষ্ট করে নিতে হবে তার কোনো মানে হয় না। এটা আপনারা ট্যাম্পলেট ইউজ করে ব্যবহার করতে পারবেন, এই ধরনের ট্যাম্পলেট অ্যাভেলেবেল পাওয়া যাবে। তারপরেও আমি একবার দেখাই দিই আসলে কিভাবে করবেন। এখন এটা আমি কি করেছি, ডুপ্লিকেট নিয়েছি, ভালো করে খেয়াল করেন। এটা অলটা চেপে ধরে এর একটা ডুপ্লিকেট নিয়েছি, এবং নিচে দাগ, যখন একটা দাগ আরেকটা দাগের সাথে মিলে যাচ্ছে তখন ইন্টারসেক্ট লেখা আসছে, তখন আমি ছেড়ে দিছি। ইন্টারসেক্ট লেখা মানে একটা আরেকটার উপরে পারফেক্টলি অ্যালাইন হয়ে গেছে। এবার দেখেন উপরের মাপটা হবে, মানে এই যে এইটুকু হবে 1.2 ইঞ্চি, তাই না? 1.2 ইঞ্চি, তাহলে
এটা ধরলাম, ধরার পরে আমি উপর থেকে এইদিকে 1.2 ইঞ্চি রাখবো। তাহলে এখন আপনাদের একটা নতুন প্যানেলের কাজ দেখেন, এটা ট্রান্সফর্ম নামে একটা প্যানেল আছে। ট্রান্সফর্ম নামে এই প্যানেলটাতে এই যে বাম পাশে 9টা হচ্ছে বাউন্ডিং বক্স আছে, এই 9টার ভিতরে আমাকে একটা স্থির করতে হবে। কোনটা স্থির রাখবো বলেন তো? এই নিচেরটা স্থির রাখবো, উপর থেকে ছোট করব। তাহলে এই নিচের একটা ডটে ক্লিক করব, মাঝখানেটা ক্লিক করলে ভালো হয়, নিচের মাঝখানেটা। এইবার আমি উচ্চতার মাপ আছে 4 ইঞ্চি, দেবো কত? 1.2 ইঞ্চি, ঠিক আছে 1.2। এবার এন্টার দিলে উপর থেকে ছোট হয়ে যাবে। বিষয়টা খেয়াল করেছেন? একইভাবে আমরা ডান সাইড থেকেও একইভাবে ছোট করতে পারবো। এটা হয়তো 0.5 হতে পারে, দেখি একটু মাপটা একটু দেখে নিই। যখন আমি এইভাবে একটা বক্স ক্রিয়েট করছি তখন এই জায়গা দেখতে পারবেন, এটা 1.1 আর এটা না, এই দুইটা 1.1 আর 1.6 আছে, 1.6 এখান থেকে এইটুকুর মাপ 1.6। তো ওইটা দিয়ে দিই। এবার দেখেন এটা অল্টার চেপে এর একটা ডুপ্লিকেট বাম পাশে নিব। কেন? এই বাম পাশের এইটা তৈরি করার জন্য, এইটা তৈরি করার জন্য। এবার কোনটা স্থির হবে বলেন তো কেউ একজন? এইবার আমি এখান থেকে কোন পাশটা স্থির করব? ডান সাইডেরটা। এই যে এইটা আমরা স্থির করব, এই বাম পাশ থেকে এটা কমতে কমতে এই পর্যন্ত আসবে, তাই না? তাহলে আমরা কি করব? এই যে ডান সাইডের এই ডটে ক্লিক করব। ডান সাইডের ডটে ক্লিক করার পরে এবার আমি এটা কিসের মাপ কমাবো? ওয়াইড না হাইট? ওয়াইডের মাপ কমাবো, কারণ এটা এই দিক থেকে ছোট হয়ে যাবে। তাহলে ওয়াইডের মাপ 9 আছে, তাহলে এখানে হবে 0.5 মানে হাফ। এই যে, ঠিক আছে, এটা ওরা দিয়েছে 0.6। আচ্ছা, আমি এটা 0.6 দিয়ে দিই। ওকে, এবার ডান সাইডে নেওয়ার দরকার নেই, এটা অল্টার চেপে এর একটা ডুপ্লিকেট ডান সাইডে নিলেই হবে। এবার দেখেন আমি উপরেরটা ডুপ্লিকেট নিলাম এই পাশে, কিন্তু নিচ থেকে একটু বড় করতে হবে। নিচেরটার মাপ হবে 3.5 মেবি, এটার মাপ হবে 3.5 দিলে ভালো হয়। 3.5 দিচ্ছি। তো এটা ধরলাম, এটা স্থির করব কোনটা? উপরে না নিচে? উপরেরটা স্থির করব। তাহলে এই ট্রান্সফর্ম প্যানেল থেকে উপরের মাঝখানেরটায় ক্লিক করলাম, করার পরে এটার উচ্চতার মাপ এটা হাইট এইচ করব হচ্ছে 3.5। বোঝা গেল? এবার দেখেন এগুলো দেখেন, কর্নারের দিকে খেয়াল করেন, এটা বাম দিকে চেপে গিয়েছে এবং কর্নারগুলো রাউন্ডেড করা হয়েছে সৌন্দর্যের জন্য। এটা করা যেতে পারে। ধরেন এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ডান দিকে চাপাই দিলাম। কতটুকু দিচ্ছি এটাও খেয়াল রাখতে হবে। আমি তাড়াহুড়ো করে দিচ্ছি, কারণ এটা আপনাদের টেমপ্লেট অ্যাভেলেবেল পেয়ে যাবেন, এটা আপনাদের নিজে থেকে করার দরকার নাই। শেষ পর্যন্ত লোকই খুঁজে পাওয়া যাবে না। আপনাদের কি খুব পরিশ্রম হয়ে যায় 2 ঘন্টা ক্লাস করতে? তাও সপ্তাহে 3 দিন, এমন না যে প্রতিদিন ক্লাস। মাত্র 4 জন 5 জন যদি উপস্থিত হয় 15 জন 16 জনের ভিতরে, তাহলে মানা যায় এটা। টাকা দিয়ে কোর্স করা লাগছে না, তো এই জন্যই কোনো ছাড় নেই। দেখছেন এই দুইটা কাট করলাম। আচ্ছা, একই সাথে কাট করলে ভালো হয়। দেখেন প্রত্যেকটা কর্নার আমি সিলেক্ট করব কিভাবে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই 2 মাথা ধরলাম। এবার ডান সাইডে 2 মাথা ধরার সময় কি করব? শিফট ধরবো। শিফট ধরে এই 2 মাথা ধরলাম, তাহলে উপরের 2টা আর এই পাশের 2টা হলো। এবার শিফট ধরে নিচের 2টা সিলেক্ট করলাম আর বাম পাশের 2টা সিলেক্ট করলাম, করে যে কোনো একটা ধরে টান দিলেই সবগুলো হচ্ছে কার্ভ হয়ে যাবে। এই আমাদের টেমপ্লেট হয়ে গেল। এখন মাঝখানে এইটাতে যেমনটা রয়েছে এটাকে বলে ড্যাশ লাইন। এই ড্যাশ লাইন কোথায় পাবো? স্ট্রোক থেকে। এখানে ক্লিক করলাম। আচ্ছা, সব সাইডেরগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, তাহলে একটাকে আমি Ctrl+2 দিয়ে লক করলাম, করার পরে এই মাঝখানেটা সিলেক্ট করে এটাকে আমি স্ট্রোক থেকে ড্যাশ লাইনটা অন করে দিলাম। ড্যাশ লাইন অন করে চাইলে ড্যাশ লাইনে মান কম বেশি করা যাবে, দিয়ে ফাঁকা জায়গায় ক্লিক করলাম। এখন একটা কাজ আছে, সেটা হচ্ছে এর আগেই ওই কাজটা করা উচিত। আচ্ছা, এটা পুরোটা ধরলাম,
ধরার পরে Ctrl+2 দিয়ে লক করলাম। এবারে পুরোটা ধরে শেপ বিল্ডার টুল দিয়ে মাঝখানটা পুরো এক করে দেব। সরি, এটা হয়নি, কারণ হচ্ছে এটার সাথে এটাও লক রয়েছে। Ctrl+2, এবারে পুরোটা ধরে শেপ বিল্ডার টুল দিয়ে মাঝখানটা পুরো এক করে দেবে। দিলে মাঝখানে এই দাগটাই থাকবে এবং এর পিটি রয়েছে মাত্র 2 পিটি। এটাকে আরও কমিয়ে নিতে হবে, করে এরকম রাখতে হবে। এটা বেশি কম হয়ে যায়, 75 থাক, 0.5। আর Ctrl+2 দিয়ে এটা ধরে এটাও একটু কমায় ফেলতে হবে। ব্যাস, আমাদের টেমপ্লেট রেডি। এভাবে এনভেলপ ডিজাইনে টেমপ্লেট রেডি করতে হয়। এখন টেমপ্লেট আপনাদের এত কষ্ট করে রেডি করা দরকার নেই, এগুলো আপনারা অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখন আসি ডিজাইনের ক্ষেত্রে। দেখেন, টেমপ্লেট রেডি করা দেখালাম। এবার এনভেলপ ডিজাইন সাধারণত কেমন হয় আমি সরাসরি একটু গুগল থেকে দেখাই। এটাতে দেখলেন এখানে শুধুমাত্র এখানে লোগো বসিয়ে রেখেছে, কিন্তু এরকমটা আসলে বাস্তবে হয় না, ওখানে ইনফরমেশন দিতে হয়। আমি ফ্রিপিক নামে যে সাইটটা আছে এটাতে যাচ্ছি, যাওয়ার পরে এখানে সার্চ দিচ্ছি এনভেলপ ডিজাইন দিয়ে। দেখেন এনভেলপ ডিজাইন অনেক পেয়ে যাচ্ছে এখানে। এখানে আমি যদি এইটাতে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন প্রথমত এখানে লোগোটা আছে আর এখানে ইনফরমেশনটা আছে। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট বলতে কোন কোন জায়গায় বোঝায়, এই যে নিচের পার্টে, ঠিক আছে, এইটাতে। এটা ভাঁজ হয়ে এর সাথে লেগে যাবে, ঠিক আছে, এটা ভাঁজ হয়ে এর সাথে লেগে যাবে। এটাতে এরকম খোলা থাকবে না। আমি একটু বাস্তবিকভাবে দেখাই। ধরেন এই হলুদ ডিজাইন দুইটা দেখেন, এই এক পার্ট আর এটা আরেক পার্ট। এইটার কথা বলি, এটা ভালো করে বোঝাতে পারবো। এইটা ধরেন এটা এক পার্ট, এই যে এটা ডিজাইন, আর এই যে এই অংশটুকু এখানে থাকবে। এখানেও চাইলে লোগো দেওয়া যায়, কিন্তু অত বেশি ঘিজিমিজি করা ঠিক না। এটা এই পাশটা ফাঁকা রাখাই ভালো। আর দেখেন এই ডিজাইনটা দেখেন, এখানে এই এক পার্টে লোগো আছে এবং ওই যে বিজনেস কার্ড ডিজাইনের সময় যে ইনফরমেশনগুলো দিয়ে আপনারা বিজনেস কার্ড করছিলেন, যেমন অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপরে ইমেইল, এইগুলো আপনারা এখানে দিতে পারেন। এই এতটুকুই থাকে, বিজনেস কার্ডেও যা, এখানেও তাই। আমি আরও কয়েকটা ডিজাইন আপনাদের দেখাই। এখানে একটা দেখেন, এখানে অ্যাবস্ট্রাক্ট শেপ নেওয়া আছে। এ ধরনের অ্যাবস্ট্রাক্ট শেপ আপনারা নিজেরা পেন টুল দিয়ে করে নিতে পারেন। এত ঘিজিমিজি দরকার নেই। ভালো প্রফেশনাল ডিজাইনগুলো এত ঘিজিমিজি থাকে না, ওদের একদম সিম্পল থাকে। আচ্ছা, আমি সরাসরি একটু কিছু কমপ্লিট হওয়া কাজ দেখি এনভেলপ ডিজাইন, যে আসলে মানুষ কি ধরনের ডিজাইন মানে শেষমেশ নেয় সেটা একটু দেখি। দেখেন এনভেলপ ডিজাইন লিখে সার্চ দিয়েছি, এখানে অনেক পাচ্ছি। এর ভিতরে যেটা আসলেই শুধুমাত্র এনভেলপ ডিজাইন করে সেটাতে যাওয়ার চেষ্টা করব। এটা আসলে লেটার হেড এবং এনভেলপ একসাথে বানায়, তো আপনারা এটাতে যাই। এর কোনো কমপ্লিট হওয়া কাজ নেই। এই যে এনভেলপ ডিজাইন দেখছেন, এই তো কর্নারগুলো কার্ভও করেনি, এটা এরকমভাবেই প্রিন্ট করবে। তাই এই যে এটা 2 সপ্তাহ আগে এটা কমপ্লিট করা, কিন্তু বায়ার স্যাটিসফাইড না, 1.2 স্টার দিয়েছে। এই যে এই একটা এনভেলপ ডিজাইন 1 মাস আগে এটা কমপ্লিট করেছে। এই যে এখানে শুধুমাত্র এই জায়গার লোগোটা বসিয়ে দিয়েছে, আর একটা ওই স্ট্রাকচার দেখছেন, যে স্ট্রাকচার এতক্ষণ ধরে তৈরি করলাম,
ওইটার উপরে শুধুমাত্র লোগোটা বসিয়ে দিয়েছে, তাছাড়া আর কিছুই করেনি। ওইটাই ওর বায়ারকে দিয়ে দিবে, ওই বায়ার ওটা প্রিন্ট করে নিয়ে নেবে। এই যে একটা দেখেন এনভেলপ ডিজাইন, জাস্ট এখানে লোগো বসিয়ে দিয়েছে। যাই হোক, এটা যতটা সম্ভব সিম্পল রাখলে সেটাই ভালো দেখায়। এই ডিজাইনটা একটু ঠিক মানে খেয়াল করেন। এখানে এই যে এনভেলপ, এটা হচ্ছে লোগো, এরপর এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন, আর এই জায়গা একটা হচ্ছে ইসের যদি নাম ঠিকানা লেখে, যার নামের এনভেলপটা পাঠাবে তার নাম ঠিকানা এখানে ম্যানুয়ালভাবে কলম দিয়ে লিখে নেবে। এই হচ্ছে ডিজাইন, আর নিচে এখানে কিছু অ্যাবস্ট্রাক্ট শেপ দেওয়া হয়েছে। আর এটাতে খেয়াল করেন, এটা এখানে ধরেন লোগো বসানো হবে, আর এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন, আর এখানে টক থিং জিনুইন নাকি এরকম কিছু লেখা। আর এই হচ্ছে ডিজাইন। তো আপনারা সবাই হচ্ছে আমি যেভাবে দেখাবো এখন সেভাবে চেষ্টা করবেন। এই যে এখানে যে এনভেলপটা আছে এটা পাশে রাখবেন, এটা আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পরে এটাকে আবার আনগ্রুপ করলাম, এটা 2 বার আনগ্রুপ করলাম, তারপরে লোগোটা বের করলাম, আর হচ্ছে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনটা বের করলেন। এটা তো আপনারা অলরেডি শিখেছেন, তাই না, কিভাবে এই টেক্সট অ্যাড করবেন। আচ্ছা, এটার উপরে লিখি, এখানে খেয়াল করেন এই জায়গায় এই পুরোটা ধরলাম, ধরার পরে শেপ বিল্ডার টুল দিয়ে এক একটা পার্ট আলাদা আলাদা করবেন। আচ্ছা, এটা কালার দিয়ে দিচ্ছি ব্লু কালার, এবং স্টক কালারটা নান করে দিচ্ছি, এতে করে বুঝতে পারবেন। মাঝখানেরটা সাদা থাক। আচ্ছা, মাঝখানেরটা সাদা করব, সেহেতু কালারটা চেঞ্জ করে এখানে একটা ক্লিক করলাম, তাহলে এখানে সাদা কালার চলে আসবে। এবার খেয়াল করেন এখানে এই কন্ট্যাক্ট ইনফরমেশনটা এখানে বসালাম। আচ্ছা, এটা নিচে চলে গিয়েছে, কন্ট্রোল জেড। এই দুইটা ডিজাইন আমি উপরে উঠাবো কিভাবে, এই দুইটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট রাইট সাইড, তাহলে এটা এর উপরেই থাকবে। এবং এখানে লোগো বসালাম। আপাতত আপনারা সবাই এতটুকু করে দেখান। আচ্ছা, তার আমি আর অল্প একটু বাকি রয়েছে, তো এটা কমপ্লিট করি। আচ্ছা, এখানে নিচেরটুকু সাদা দিয়ে রেখেছে, তাহলে এটা যদি সিলেক্ট করা হয় ডাবল ক্লিক করে আবার একটা সিলেক্ট, এখানে দেখেন গ্রুপ সিলেকশন যদি করতে চান ডাবল ক্লিক করে করে ধরতে পারেন, অথবা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা এই পার্টটা ধরলেন, আইড্রপার টুল দিয়ে এটা হোয়াইট করে দিলেন। আচ্ছা, কন্ট্রোল অল্টার 2, ব্যাকগ্রাউন্ড কালারটা অন্য একটা কালার দিই যাতে করে সাদা কালারটা বোঝা যায় ভালোভাবে। এই কালার দিলাম, কন্ট্রোল 2। এই হচ্ছে ওভারঅল ডিজাইন, যাই কিনা বিজনেস কার্ডের মতোই, শুধুমাত্র এর স্ট্রাকচারটা চেঞ্জ। ঠিক আছে, তো এই জিনিসের যদি আপনারা মোটামুটি 5-10টা টেমপ্লেট রেখে দিতে পারেন, তাহলে আপনার পরবর্তীতে আর্টবোর্ড নেওয়ারও ঝামেলা থাকবে না। 5-10টা ডিজাইন টেমপ্লেট যদি এরকম, এগুলো কোথায় পাবেন আমি সেটাও বলে দিচ্ছি। এগুলো ফ্রি পিকে এই যে এখানে অ্যাভেলেবেল হচ্ছে এই ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন। এই দেখেন এখানে অনেক টেমপ্লেট পেয়ে যাবেন। এগুলো ডাউনলোড করে যদি আপনি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখেন আপনার ডেস্কটপে, স্টোরেজে, আপনি একটা ক্লায়েন্টের কাজ করছেন ফুল ব্র্যান্ডিংয়ের, তখন আপনি লেটার হেড করলেন, এনভেলপের এই টেমপ্লেটটা ওপেন করলেন, করে লোগো আর এবং কন্ট্যাক্ট ইনফরমেশন বসিয়ে কালার ওর লোগোর কালারের সাথে মিলিয়ে তাকে দিয়ে দিলেন। তো এটা আহামরি কঠিন কিছু না, সহজ। তো এটা আপনারা যখন কম্পিউটার কেনেন, অনেকের তো এখানে কম্পিউটার নাই, তখন আপনারা এটা করেন। দেখেন এই লোগোর কালারের সাথে এটা মিল করে উপরেটা গাঢ় এবং এটা হালকা নীল করে দিলাম। এবং এটা কিভাবে মোকআপ করা যায় এটাও আমি দেখাবো। তাহলে আপনাদের প্রথম কাজ কি, ওই ফাইলটা ওপেন করলে এরকম একটা স্ট্রাকচার পাবেন, এটার একটা ডুপ্লিকেট নেবেন, এটা অরিজিনাল রেখে ডুপ্লিকেট নিয়ে ওর নিচে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেবেন, একটা শেপ নেবেন, ওটা কন্ট্রোল 2 দিয়ে লক করে এবং শেপ বিল্ডার টুল দিয়ে এগুলো পার্ট পার্ট আলাদা করবেন, করে এই কন্ট্যাক্ট ইনফরমেশন এটা আনগ্রুপ করে এখানে বসাবেন। দেখি সবাই পারেন কিনা।
না পারলে আমি আবার পার্ট পার্ট দেখাচ্ছি। শুরু করেন। এখন খেয়াল করেন এই ডিজাইনটা, এটাই হচ্ছে প্রিন্টেবল ফাইল, ঠিক আছে? এদিকে খেয়াল করেন সবাই, এই যে আপনারা যেটা এখন বানালেন এটা হচ্ছে প্রিন্টেবল ফাইল। এটা চাইলে ক্লায়েন্ট প্রিন্ট করে বের করতে পারে, কিন্তু এইভাবে কিন্তু ক্লায়েন্টকে প্রথমে দেখানো যাবে না। ক্লায়েন্টকে দেখাতে হবে প্রেজেন্টেশন করে। প্রেজেন্টেশন বলতে এটাকে একটা, যেমন আমরা মোকআপ করছিলাম বিজনেস কার্ডের বা টি শার্টের, যেমন একটা বাস্তবিক রূপটা আসলে কেমন দেখায় ওই রকম কায়দায় মোকআপ করে দেখাতে হবে। ওই মোকআপটা হয় এটা এরকমভাবে, একটু বোঝাই দিচ্ছি কিভাবে হয়। এটার আমি একটা ডুপ্লিকেট নিচ্ছি অল্টার চেপে ধরে, মানে এটা করবো মোকআপ। অরিজিনালটা তো অরিজিনাল থাকবে, ওটা প্রিন্টেবল ফাইল, ক্লায়েন্ট ওটা প্রিন্ট করে বের করে ও হচ্ছে খাম বানায় নেবে। তো এখন আমি প্রিন্ট দেখাবো কিভাবে, খেয়াল করেন। এর একটা ডুপ্লিকেট নিয়ে আসলাম এখান থেকে, এরও একটা ডুপ্লিকেট পাশাপাশি রাখলাম। রাখার পরে এইটা বাম পাশের এটা আনগ্রুপ করলাম, করে এটা আরেকবার আনগ্রুপ করলাম, করে নিচেরটা এইগুলা সব ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এটা এক পার্ট, ফার্স্ট পার্ট, আর সেকেন্ড পার্ট হবে কেমন দেখেন। এটা লোগো ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। এটা আনগ্রুপ করে আবার আনগ্রুপ করলাম দুইবার। এখানে সিলেক্ট করছি কিভাবে দেখছেন, প্রথমে একটা ক্লিক করছি, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, আবার ক্লিক করছি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, আবার ফাঁকা জায়গায় ক্লিক করে ডিসিলেক্ট করে নিতে হয়। এখন দেখেন, এখন এটা রিয়েলিস্টিক প্রিভিউ করতে হলে এরকম করতে হবে, এরকম, ঠিক আছে? কিছু ক্ষেত্রে এরকম করতে হবে। তো এটা দেখেন, এটা আমি এটা বাম দিকে দিতে হবে। দেখেন ডানেরটা বায়ে, বায়েরটা ডানে। এটা আমি বামেরটা ডান সাইডের এর সাথে মিলাই দিচ্ছি, মানে এটা আসলে ভাঁজ হলে কেমন দেখাবে ওইটাই দেখানোর জন্য এমন করা। এটা আর্টবোর্ডের এই সাদা এই অবজেক্টের নিচে চলে গেছে, তাহলে এটা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট রাইট সাইড ক্লিক করে এটা উপরে নিয়ে আসলাম। এবং উপরেটা ভাঁজ করবো কিভাবে, এটা ঘোরাতে পারি, রোটেট করতে পারি, শিফট ধরে এভাবে রোটেট করে ফেললাম, রোটেট করে এটা এর সাথে বসালাম, কিন্তু এটা আর্টবোর্ডের নিচে চলে গেছে। কীভাবে উঠাবো, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট রাইট সাইড। এটা হচ্ছে জাস্ট একটা প্রেজেন্টেশন, যে আসলে বাস্তবিকভাবে এই ডিজাইনটা কেমন হবে। আর এর নিচের এই পার্টটুকু আর দরকার নেই, এটা ডিলিট করে দিচ্ছি। এই হচ্ছে মনে করেন ফুল এনভেলপ ডিজাইনের প্রেজেন্টেশন। এবার কি করতে পারি খেয়াল করেন, আমি একটা আর্টবোর্ড নিচ্ছি। আর্টবোর্ড বলতে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিলাম, নিয়ে এটা পিছনে পাঠাবো, ওই ডিজাইনের পিছনে পাঠানোর পরে এটার কালার একটু সাদার উপর সাদা তো দেখা যাবে না, এই জন্য একটু অন্য কালার দিব। এরকম কালার দেওয়া যেতে পারে, কিন্তু আমি দিচ্ছি এই ধূসর কালার দিলাম। দেওয়ার পরে এটা কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, এবং এই দুইটা ডিজাইন ধরে ইফেক্ট থেকে স্টাইলাইজ, এরপর ড্রপ শ্যাডো। এবার এই ড্রপ শ্যাডোর মান কম বেশি করা যেতে পারে। আচ্ছা, এখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে এটা আগে গ্রুপ করে নিতে হবে, কন্ট্রোল জি, আর নিচেরটাও কন্ট্রোল জিতে গ্রুপ করে নিতে হবে, তা নাহলে এর উপরেও শ্যাডোটা চলে আসছে। এবার দেখছেন এর নিচেই যাচ্ছে। হ্যাঁ আসেন, সামনে বসেন, ওই পাশে বসেন, ওইদিকে বসেন। আচ্ছা, এভাবে এর ড্রপ শ্যাডোর মানটা কমাই দেওয়া যেতে পারে, ঠিক আছে? তো এইভাবে বাকিটুকু আপনারা করেন। বুঝতে অসুবিধা হচ্ছে? এটার দুইবার হচ্ছে ডুপ্লিকেট নেওয়া হয়েছে, নিয়ে এভাবে এটার কি করা হয়েছে, আশা করি পেরে যাবেন। দেখেন সবাই চেষ্টা করেন। আচ্ছা, খেয়াল করেন, প্রথমত জিমেইল অ্যাকাউন্ট, একটা অথেন্টিক জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা জরুরি।
আমরা একটা জিমেইলের আন্ডারে অনেক ধরনের অ্যাকাউন্ট করব। এই অ্যাকাউন্টগুলো করার সময় অনেক সময় জিমেইলে প্রবলেম দেখা দেয়। আপনার অরিজিনাল পাসওয়ার্ড মানে যেটা জেনুইন পাসওয়ার্ড ওইটা দেওয়া সত্ত্বেও জিমেইলে ঢুকতে দেয় না, তখন হচ্ছে বিভিন্নভাবে আইডি ফিরিয়ে আনতে হয়। এই জন্য মানে জিমেইল আইডিটা ফিরিয়ে আনতে হয়। তো এই জন্য আমাদের ওখানে অথেন্টিক ইনফরমেশন দিতে হবে, আর যে ইনফরমেশনগুলো দিতে হবে ওইগুলো নোটপ্যাডে টুকে রাখতে হবে। আমি এটা একটু বোঝাই। এই যে নোটপ্যাড আমি আলাদাভাবে এই যে এই নোটপ্যাডের উপর রাইট বাটন ক্লিক করলাম, মানে অলরেডি একটা ওপেন রয়েছে, তো আরেকটা ওপেন করবো কীভাবে, এই যে নোটপ্যাড রাইট বাটন ক্লিক করে নোটপ্যাড। তো জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ওখানে নাম চাই, তাই না, ফুল নেম, আপনার ভোটার আইডি কার্ডে যে নাম আছে ঠিক ওইভাবে দেবেন যাতে করে আপনার মনে থাকে। তো আপনার ফুল নেমটা এখানে দিলেন, ধরেন আমি যদি দিই এরপর জিমেইলের যে নামটা ওটা আপনি আপনার নিজের নামই দিলেন। সাথে আমি ডিজাইনার অ্যাড করতে পারি অথবা নয়ন খানি দিয়ে রাখলাম। দিয়ে এখানে এই নামে অলরেডি অনেকের অ্যাকাউন্ট থাকতে পারে, এই নাম আপনার কখনোই জিমেইল নিবে না। এর সাথে কিছু সংখ্যা অ্যাড করতে হবে যাতে এই জিনিসটা ইউনিক হয়। আমি দেখা যাচ্ছে 666 দিয়ে দিলাম, কিংবা এরকম কিছু একটা সংখ্যা অ্যাড করে দিতে হবে যাতে করে এটা ইউনিক হয়, কারণ এই নাম অলরেডি অনেক মানুষের আছে, এটা নিবে না। তো এই সংখ্যা দেওয়ার পরে যদি এটাতেও না নেয় তখন আরেকটা সংখ্যা অ্যাড করবেন, তাহলে দেখবেন নিয়ে নিচ্ছে। নিয়ে @gmail.com, এটা হচ্ছে জিমেইলের নাম, ঠিক আছে। এরপর পাসওয়ার্ড যেটা সিলেক্ট করবেন জিমেইল ক্রিয়েট করার সময়, পাসওয়ার্ড 3 রকম জিনিস খেয়াল রাখবেন। এক হচ্ছে ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর, তারপরে কিছু হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার কী হতে পারে, $সাইন হতে পারে, % হতে পারে, @ হতে পারে, এই যে কোনো একটা অথবা যেরকম সেরকম করে আপনি মিলাতে পারেন। এরপর কিছু সংখ্যা অ্যাড করতে হবে। এইভাবে যদি আপনি একটা পাসওয়ার্ড সিলেক্ট করেন সেটা স্ট্রং পাসওয়ার্ড হবে। এরপর ওর ভিতরে কিছু সিকিউরিটি কোশ্চেন থাকে অথবা ফোন নাম্বার থাকে, ওইটাও আপনি অ্যাড করে নিলেন। এভাবে দেখেন কতগুলো ইনফরমেশন আপনি অ্যাড করলেন। এই জিনিসগুলো আপনাকে সংরক্ষণ করতে হবে। কিভাবে সংরক্ষণ করতে হবে আমি এটা পরে দেখাচ্ছি। এভাবে আপনারা ফোন থেকে জিমেইল ক্রিয়েট করবেন, পিসি থেকে না। ফোন থেকে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, করার পরে এই জিমেইলটা যখন আপনি আপনার কম্পিউটারে হচ্ছে এই ক্রোম ব্রাউজারে ঢুকাবেন। আচ্ছা, ব্রাউজার কত রকম হয় বলেন তো, কয়েকটা ব্রাউজারের নাম বলতে পারবেন? হ্যাঁ, তো ক্রোম ব্রাউজারটা গুগলের, তাই না, এই ব্রাউজারটা গুগলের। এই যদি আমি এই যে কম্পিউটার চলে হচ্ছে উইন্ডোজ কোম্পানি, তাই না, এটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যদি এদের নিজস্ব ব্রাউজারের কথা বলি তাহলে সেটা হচ্ছে এই যে মাইক্রোসফট এজ, এটা হচ্ছে উইন্ডোজের অপারেটিং সিস্টেম। তারপরে আছে ফায়ারফক্স, আছে অপেরা মিনি আছে। তো এগুলো হচ্ছে ব্রাউজার, যেখানে কিন্তু আমরা নেট চালাতে পারি, সোজা বাংলা কথা নেট চালাতে পারি। এইগুলো ইউজ করে আমরা নেট চালাই। তো আমাদের এর ভিতরে সবচেয়ে পপুলার বা জনপ্রিয় হচ্ছে ক্রোম ব্রাউজারটা। এই ক্রোমটাই আমি আপনাদের দেখাবো, A to Z আপনাদের খুব সুন্দরভাবে দেখাবো। তো যে জিমেইলটা আপনারা ক্রিয়েট করলেন এই ফোন থেকে, ওইটা এখানে লগ ইন করবেন। এই যে এখানে সাইন ইন করবেন বা লগ ইন করবেন। এই যে এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, অথবা আপনি যখন নতুন করে করতে যাবেন, যদি আপনার অলরেডি একটা থাকে তাহলে আপনি এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট করে নতুন করে আপনি যে অথেন্টিক জিমেইলটা তৈরি করলেন, যার ইনফরমেশন আপনার কাছে আছে। আগে জিমেইল করছেন কিন্তু পাসওয়ার্ড নেই, পাসওয়ার্ড মনে নেই, খোলার সময় খুলে ফেলাইছেন, পাসওয়ার্ড জানা নেই, ওইটা ইউজ করা যাবে না। ওইটা ইউজ করে আপনি যদি করেন কোনো প্রবলেম ফেস করলেন, আপনি কিন্তু আর ওই আইডিগুলো ফিরিয়ে আনতে পারবেন না। এতদিনে ধরেন অনেক দিন ধরে সাজিয়ে গুছিয়ে সব অ্যাকাউন্ট করলেন, কোনো কারণে উইন্ডোজ ক্র্যাশ করলো বা কম্পিউটারের সমস্যা হলো বা যে কোনো কারণে সমস্যা হলো, তখন আপনি কোনো আইডি ফেরত আনতে পারছেন না। তাহলে আপনার একটা অথেন্টিক জিমেইল অ্যাকাউন্ট করতে হবে, ওইটার আন্ডারে আপনারা সব অ্যাকাউন্ট করবেন। এখন আসি খেয়াল করেন, জিমেইল অ্যাকাউন্ট করলেন। আচ্ছা, আমি নোটপ্যাডটা ওপেন করি। জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা দেখালাম। এটা যদি আপনাদের প্রবলেম মনে হয় যে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিয়ে সমস্যা মনে হয়, জিমেইল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন, এটা সহজ বিষয়, স্টেপ বাই স্টেপ করলে পারবেন। আমি দেখেন জিমেইল অ্যাকাউন্ট খোলার নিয়ম যদি লিখে ইউটিউবে সার্চ দেন
এই যে 2-3 মিনিটের একটা ভিডিও যদি ভালোভাবে দেখেন তাহলে আপনাদের ওই জিমেইল অ্যাকাউন্ট খোলা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন। ওটা এবার ফোন থেকে সুন্দর করে দেখবেন, ক্রিয়েট করবেন। এরপর আসি ক্রোম ব্রাউজার সম্পর্কে। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে আমরা একদম প্রথম থেকে দেখি। এই যে নিউ ট্যাব নিলাম, দেখেন একদম বাম পাশ থেকে শুরু করি। এই যে এই চিহ্নটা মানে রিসেন্টলি ওপেন করা কিছু ফাইল বা সাইট, আমি রিসেন্টলি যে সাইটগুলো ওপেন করেছি এইগুলো এখানে আমি খুঁজে পাবো। ঠিক আছে, একটু আগে আপনাদের এই যে এনভেলপ ডিজাইন যে সার্চ দিয়েছিলাম না, এই দেখেন এনভেলপ ডিজাইন, এটা ফ্রি পিকের সাইট। এই যে ফাইবারে আপনাদের এনভেলপ ডিজাইন সার্চ দিয়ে দেখালাম না, সেটা এখানে রিসেন্টলি ট্যাবগুলো এখান থেকে দেখতে পারবেন ক্লোজ করার পরেও। এরপর আসছে এই যে ইউটিউব ওপেন করলাম, আবার নতুন ট্যাব। এই ট্যাবে কিছু নেওয়া হয়নি, এটা জাস্ট একটা ফ্রেশ ব্ল্যাঙ্ক হচ্ছে ট্যাব। এখানে আমি এখন চাইলে ফেসবুকে ঢুকতে পারি। এই যে ফেসবুকে ঢুকলাম, আবার নতুন ট্যাব নিচ্ছি। নতুন ট্যাব নিচ্ছি কোথা থেকে? এখান থেকে। আচ্ছা, কোনো কারণে আমার মনে হলো ফেসবুকটা কেটে দেবো, তাহলে ফেসবুকের ডান সাইডে এই যে এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এটাতে ক্লিক করলে ফেসবুকের ট্যাবটা ক্লোজ হয়ে যাবে। এখানে মনে হলো ইউটিউবটা কেটে দেবো, এখানে ক্লিক করলে ইউটিউব কেটে যাবে। এখন আসি নতুন ট্যাব। এই ট্যাবে আপনি চাইলে এখানে সার্চ বার থেকে কিছু সার্চ দিতে পারেন। ধরেন আপনি ফ্রি পিকে যাবেন, এই যে ফ্রি পিক সার্চ দেওয়া রয়েছে, এই যে এই সাইটটাতে ঢুকলাম। একই সাথে আপনি ইউটিউবে ঢুকলেন, একই সাথে আপনি ফেসবুকে ঢুকলেন। নতুন ট্যাব নিচ্ছি আর একটা সাইডে ঢুকছে, এই যে গুগল ট্রান্সলেটে ঢুকলাম। তো এই যে কম্পিউটারে আপনারা যে কোনো অ্যাপস, আমরা ফোন থেকে অ্যাপস চালাইলে ওটা ইনস্টল করে নিই, তাই না? অ্যাপস ডাউনলোড করে নিই, কিন্তু এখানে আপনারা ওই ব্রাউজার থেকেই সব চালাতে পারবেন। ফেসবুক, ইউটিউব সবই আপনারা এই ক্রোম ব্রাউজার থেকে চালাতে পারবেন। তো এখন ট্যাবের কথা, এই উপরের পার্টটা ক্লিয়ার, তাই না? এখান থেকে রিসেন্ট ট্যাব আর এখান থেকে নতুন নতুন ট্যাব নিয়ে এক একটা ট্যাবে এক একটা সাইডে ঢুকে আপনারা কাজ করতে পারবেন। এবার আসি একদম ডান সাইডের দিকে, একটু বোঝানো শেষ। এটা হচ্ছে মিনিমাইজ করা। মিনিমাইজ করলে এটা পুরোপুরি কেটে যায় না, জাস্ট ব্যাক এন্ডে থেকে যায়। এখানে আমি একটা ক্লিক করলাম, আবার চলে আসলো। এটার মানে কি, মিনিমাইজের পরেরটা এটা শর্ট স্ক্রিন করা যায়, চাইলে এটা মুভমেন্ট করা যাবে, চাইলে এটা বড় করা যাবে। হ্যাঁ, এবার এটা চাইলে আবার ফুল স্ক্রিন করা যাবে, শর্ট স্ক্রিন, ফুল স্ক্রিন। আর এটা মানে পুরোপুরি কেটে দেওয়া। আপনার কাজ চলমান সময় আপনি পুরোপুরি কেটে দেবেন না। পুরোপুরি কেটে দেওয়া মানে ওটা পুরোটাই কেটে দেওয়া, আবার নতুন করে আপনার নিতে হবে। তো পুরোপুরি কাটার দরকার নেই। এরপর আসি এই যে এটা একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। আমি ইউটিউবে ঢুকলাম, একটা সংবাদে ক্লিক করলাম। একটা সংবাদে ক্লিক করার পরে আমার মনে হলো এটাতে যাব, এটাতে ক্লিক করলাম। তো এটাতে ক্লিক করার পরে এখন আমার কোনো কারণে মনে হলো আমি যে এই ভিডিওতে আসলাম, এই ভিডিওতে না যেয়ে আমি একটু ব্যাকে যাব, তাহলে কি করব? এটাতে ক্লিক করব। আগে কি ছিল? নিউজ ছিল, তাই না? এই যে ব্যাকে ক্লিক করলাম, এই যে দুপুরের সংবাদ। তো দুপুরের সংবাদ এখন মনে হচ্ছে এটাতে না যে আমি একটু আগে যে ওই যে একটা নেকড়ের ছবি দেখছিলাম ওইটাতে যাব, তাহলে এই যে এটা হচ্ছে ব্যাকওয়ার্ড, এটা হচ্ছে ফরওয়ার্ড। তাহলে আমি এই নেকড়ের ছবিতে চলে গেলাম। আমি কি বোঝাতে পারলাম আপনাদের এই দুইটার কাজ কি? এটা ব্যাকওয়ার্ড, এটা ফরওয়ার্ড। আপনার কোনো কারণে পিছনে যেতে হলে এটাতে ক্লিক করবেন। এই দেখেন এর সামনে আর কিছু নেই, এই জন্য এটা দেখছেন ট্রান্সপারেন্ট হয়ে রয়েছে। তার মানে এর সামনে তো আর কিছু আমি কখনো নেয়নি, এই কারণে এটা ট্রান্সপারেন্ট হয়ে রয়েছে। যদি কিছু নিতাম এবং ব্যাকে যেতাম, ব্যাকে গেলে তখন এটা এনেবেল হবে, তখন এটাতে কাজ হবে। আশা করি বোঝাতে পেরেছি। আর এটা হচ্ছে রিফ্রেশ। কোনো কারণে এটা যদি রিফ্রেশ করেন তাহলে আবার গুঁড়া থেকে শুরু হবে রিফ্রেশ করলে। আচ্ছা, এরপর এটা কিছু পারমিশন দেওয়া থাকে এক একটা সাইটে। যেমন এর নোটিফিকেশন আমার কিন্তু মিউট করা, দেখছেন নোটিফিকেশন ইউটিউব থেকে কোনো নোটিফিকেশন আমার কম্পিউটারে আসবে না, এই জন্য এটা নোটিফিকেশন অফ করা। কিন্তু মাইক্রোফোনের পারমিশন দেওয়া, সাউন্ডের পারমিশন দেওয়া। তো এটা হচ্ছে কিছু এক্সটেনশন বা পারমিশনের একটা সাইট। এটা আমাদের অত গুরুত্ব সহকারে দেখার দরকার নেই। এরপর আসছে এইটা গুরুত্বপূর্ণ, এটাকে বলা হয় ইউআরএল বক্স। সোজা বাংলায় বললে এটাকে বলা হয় লিঙ্ক। আমরা লিঙ্ক বলি না, এটা হচ্ছে সেই লিঙ্ক, কিন্তু এখানকার ভাষায় বলা হয় এটাকে ইউআরএল বক্স। আপনার এই ভিডিওটা আপনি মনে করছেন যে এটা আপনি দেখছেন, আপনি এই শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার না করে আপনি এই লিঙ্কটাও যদি কপি করেন Ctrl+C দিয়ে, এখানে 3টা ক্লিক করবেন। দেখেন 1 2 3 3টা ক্লিক করলে এই পুরোটা সিলেক্ট হবে।
কন্ট্রোল সি দিয়ে কপি করলেন, এটার লিঙ্কটা কপি হয়ে গেল। এবার আপনি নতুন ট্যাবে আসলেন, আপনি এটা হতে পারে কারোর মেসেঞ্জারে, হতে পারে কারোর হোয়াটসঅ্যাপে, আপনি ওই লিঙ্কটা পেস্ট করে দিলেন, কন্ট্রোল ভি দিয়ে ওইটা পেস্ট করে দিলেন, দিলে ও ওই ভিডিওটা দেখতে পাবে। আমি এটা ভালোভাবে দেখাই। ওই এই লিঙ্কটাতে আমি কপি করেছি কন্ট্রোল সি দিয়ে, আমি এই ট্যাবে আসলাম, এসে এই যে সার্চ বারে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি, করে এন্টার প্রেস করলে ওই ভিডিওটাই এখানেও হচ্ছে। এই দেখেন এই ট্যাবেও হচ্ছে, এই ট্যাবেও হচ্ছে। তার মানে এই লিঙ্কটা কপি করলে এটা কাউকে দিলে ও যদি ওই লিঙ্কে ক্লিক করে তাহলে ওই ভিডিওটা দেখতে পাবে। আশা করি বোঝাতে পেরেছি। এরপর এই যে এই ট্যাবের ডান সাইডে এইটাকে বলা হয় এই যে ইনস্টল ইউটিউব। এটা যদি অ্যাপস আমি ইউটিউবের অ্যাপস আমি ইনস্টল করতে চাই তাহলে এটা দরকার নেই, আপনার পিসি যতটা সম্ভব ফ্রেশ রাখার চেষ্টা করবেন। এরপর ডান সাইডে বুকমার্ক ট্যাব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন, এই যে স্টার মার্ক। আচ্ছা, যদি কোনো কারণে মনে হয় এই ভিডিওটা আপনি পরবর্তীতে দেখবেন, তাহলে এই স্টার মার্ক করে বুকমার্কে অ্যাড করে রাখতে পারেন। আবার যদি মনে হয় না আমি এই ভিডিওটা না এই সাইটটা বুকমার্কে অ্যাড করে রাখবো, তাও করতে পারেন। এই যে বুকমার্ক বলতে আমি এটাকে বোঝাচ্ছি, এই যে এই লাইনটাকে বলা হয় বুকমার্ক বার। আমি যদি এই স্টার মার্কে ক্লিক করি তাহলে দেখেন এই বুকমার্ক বারে এই যে কোল্ডেজ ভিলেজ এই ইউটিউবের এই ভিডিওটা আসলো, দেখছেন? আচ্ছা, আমি রিমুভ করে দিচ্ছি, আবার দেখেন এখানে কিছু আছে নাই, এখানে স্টার মার্কে ক্লিক করলাম, এটা এখানে চলে আসলো। এখন যদি আমি এখানে ডান দিই তাহলে এটা পার্মানেন্টলি এখানে থাকবে। আমি যদি এটা পুরোটা ক্লোজ করে দিই, আবার নতুন করে ইউটিউবে ঢুকি, তাও এটা এই যে দ্য কোল্ডেজ ভিলেজ এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, দেখছেন? এটা হচ্ছে এই স্টার মার্কের কাজ। তো এটা আরও কাজ দেখাই। ধরেন আপনি এই যে গুগল ট্রান্সলেট ওপেন করলেন, তারপরে আপনি ফেসবুক ওপেন করলেন। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে এইটা এরকম আমার অনেক সাইট রয়েছে, যেমন এখানে খেয়াল করেন এআই টুল নামে এখানে এতগুলো এআই টুল রয়েছে, এলিমেন্ট নামে এতগুলো টুল রয়েছে। তো আমার এতগুলো যদি আমি এখানে রাখি তাহলে এখানে তো জায়গা দেওয়া সম্ভব না, তাই না? এটা বিভিন্ন গ্রুপ করে রাখি, যেমন সোশ্যাল মিডিয়া, এগুলো সব আমার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট। তো সোশ্যাল মিডিয়া একটা গ্রুপ করেছে, গ্রুপের ভিতরে ওইগুলো রেখে দিয়েছি। আমি একটা গ্রুপ নেওয়া শেখাই। এখানে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন এই বুকমার্ক বারে ফাঁকা জায়গায়, এখানে অ্যাড ফোল্ডারে ক্লিক করলে আপনি একটা গ্রুপ তৈরি করতে পারেন। গ্রুপের একটা নাম দেওয়া যাক আপনারা ব্যাচ 7, BATCH ব্যাচ 7। আমি ব্যাচ 7 নামে একটা বুকমার্ক বারে একটা ফোল্ডার তৈরি করলাম। এবার এই যে কোল্ডেজ ভিলেজ, এটা আমি এর ভিতরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি, তাহলে এই দেখেন এর ভিতরে চলে গিয়েছে, দেখছেন? বোঝাতে পারলাম? এই যে এই ভিডিওটা আমি এভাবে আমি আবার দেখাচ্ছি, এটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে রাখলাম। আর মনে হলো এই ভিডিওটা এর ভিতরে ঢুকাবো, তাহলে এটা টান দিয়ে এর ভিতরে ঢুকালাম, এই যে, ঠিক আছে? এরপরে আমার মনে হলো নতুন করে আমি গুগল ট্রান্সলেট ওপেন করলাম, করার পরে আচ্ছা এটা অলরেডি রয়েছে, আচ্ছা তারপরেও আমি এটা আবার এখানে ক্লিক করলাম, করে আমি এটার একটা নাম দিতে পারি। প্রথমে নাম দিলাম BATCH ব্যাচ 7, এই নামে একটা গুগল ট্রান্সলেট আমি বুকমার্ক বার এই যে এই গ্রুপের ভিতরে সেভ করব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি গ্রুপের ভিতরে ঢুকাতে পারছেন, আবার সরাসরি ওর ভিতরে সেভও করতে পারবেন। ধরেন এই গুগল ট্রান্সলেটে আসি, এই স্টার মার্কে ক্লিক করলাম, এখানে নাম দিলাম ব্যাচ 7, আর এখানে নিচে এটা বুকমার্ক বার থেকে এটার নাম বার দিলে সরাসরি এখানে থাকবে। আর যদি আমি গ্রুপের ভিতর দিতে চাই, যে ব্যাচ 7টা সিলেক্ট করে দিলাম, ডান দিলাম, তাহলে কি হবে? এই দেখেন এর ভিতরে এটা সেভ হয়ে গেছে। বোঝাতে পারলাম? আচ্ছা, এইভাবে আপনারা এই বুকমার্ক বারে বিভিন্ন ফোল্ডার করে আপনার কাজের যেসব সাইট ওইগুলো সেভ করে রাখতে পারবেন। এই বিষয়ে আমি আরও দেখাবো সামনে। আর এটা যদি আপনারা বাসায় প্র্যাকটিস না করেন তাহলে এগুলো আসলে মনে থাকে না। এটা যদি আমি এই যে ক্লাস রেকর্ড ভিডিওটা দিয়ে একটা দিলাম, বাসায় এগুলো আপনারা চেষ্টা করলেন, বাসায় এগুলো আবার নিজে থেকে আপনি সাজায় রেখে দিলেন ক্রমটা, তাহলে আপনার মনে থেকে গেল। আর এটা দেখলেন আবার 2 দিন পর আবার একটা ক্লাস, মনে থাকবে না। কম্পিউটার দ্রুত কিনে ফেলেন সবাই। এখন আসি পরের স্টেপে, এটা দেখলাম। এরপর এটা হচ্ছে এক্সটেনশন। এই এক্সটেনশন আমি পরবর্তীতে আপনাদের দেখাবো। এক্সটেনশনের বিষয়টা এখন দেখালে আপনাদের বুঝতে অসুবিধা হবে। এরপর এই যে এখানে প্রোফাইল আইকন রয়েছে, মানে এই ক্রোমটা চালাচ্ছি কোন জিমেইলের আন্ডারে, ওই জিমেইলে এই যে, ঠিক আছে?
এরপরে 3 ডট আইকন থেকে বিভিন্ন ফাংশন আছে, সেটিংস আছে, এগুলো সম্পর্কে আমি পরবর্তীতে দেখাবানে। আর এই যে এগুলো তো দেখালাম। এবার নতুন ট্যাব নিই। নতুন ট্যাব নিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে ইউটিউব, একটা হচ্ছে ফেসবুক। এখানে চাইলে আপনি বিভিন্ন সাইট এখানে রাখতে পারেন। আমি দেখেন এই ফেসবুকটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এখানে আপনি চাইলে বিভিন্ন সাইট আনতে পারেন। তো আমি ফেসবুকটা এনে দেখাচ্ছি। এখানে অ্যাড শর্টকাট, এখানে ক্লিক করার পরে এখানে নাম, আর এখানে ইউআরএল। ইউআরএল কি বলেন তো? লিঙ্ক। বলতে পারছেন না, দেখছেন? এখান থেকে লিঙ্ক কপি করলে সেটা এখানে দিতে হবে। তো এখানে নাম দেবো কি, ফেসবুকটা এখানে আনবো। ফেসবুকটা এখানে নাম দিচ্ছি FACEBOOK। এবার এখানে ইউআরএলটা পেস্ট করব। কিসের ইউআরএল? ফেসবুকের ইউআরএল। এই যে ফেসবুকে আসি, ফেসবুক থেকে এখান থেকে ইউআরএলটা কপি করলাম, করে আমি যদি এখানে ইউআরএলটা পেস্ট করি, করে এখান থেকে ডান দিই, তাহলে দেখেন এখানে ফেসবুক চলে আসলো। বোঝা গেল? একইভাবে আমি যদি গুগল ট্রান্সলেটও ওখানে আনতে চাই, তাহলে দেখেন এই যে ইউআরএলটা আমি কপি করলাম, কপি করে নতুন ট্যাবে আসলাম। এই যে গুগল অ্যাড শর্টকাট, এখানে লিখলাম ট্রান্সলেট। যা ইচ্ছা তাই লিখতে পারেন আপনি, শুধুমাত্র আমি 7 লিখলাম। আর ইউআরএলটা অরিজিনাল ইউআরএল কপি পেস্ট করতে হবে। এই যে আমি কপি করলাম, পেস্ট করলাম। এই যে দেখছেন 7 নামে গুগল ট্রান্সলেট। বোঝা গেল? এখানে আপনি মাল্টিপল সব অ্যাপস এখানে রাখতে পারবেন। এই দেখেন, এই সব কিছু আমি খুঁটিনাটি আপনাদের শেখাবো, কিন্তু আপনারা যদি এটা বাসায় না চেষ্টা করেন, আপনাদের কিন্তু এটা মাথায় থাকবে না। বাসায় আপনাদেরও প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এটা গুগল ক্রোমের বিষয়াদি শেখালাম, আরও শেখানোর আছে, পরবর্তীতে আপনাদের শেখাবো। এরপর আসছে গুগল শিট, গুগল ড্রাইভ, তারপরে আসছে আইডিওগ্রাম, এগুলো সবই দেখাবো। তাহলে আমি আগে গুগল শিটটা ধরি। গুগল শিট, নতুন ট্যাব নিলাম। আপনি যে জিমেলটা ক্রিয়েট করলেন ফোন থেকে, ওটা আবার এই কম্পিউটারে আপনারা লগ ইন করলেন। লগ ইন করার পরে আপনাকে জিমেইল বা গুগল আপনাকে কয় জিবি দেবে জানেন? 15 জিবি জায়গা দেবে। এই 15 জিবি জায়গা আপনি গুগল ড্রাইভে পেয়ে যাবেন যখন একটা জিমেইল অ্যাকাউন্ট করা হয়। জিমেইল মানে কি? জিমেইল মানে গুগলের একটা আইডেন্টিটি, গুগলের একটা আপনার আইডেন্টিটি তৈরি হলো। আপনার নাম দিয়ে, আপনার ফোন নাম্বার দিয়ে আপনি যে একটা জিমেইল করলেন, এটা আপনার গুগলের একটা আইডেন্টিটি। এখন এই গুগল আপনাকে অনেক ফ্রি সেবা দেবে। ফ্রি সেবা বলতে এই যে গুগল ড্রাইভ, যেখানে কিনা আপনি 15 জিবি জায়গা পাবেন। দেখেন গুগল ড্রাইভে ক্লিক করলাম, এখানে 15 জিবির ভিতরে আমি অলরেডি 8 জিবি ব্যবহার করে ফেলেছি। এরপর আমি নতুন ট্যাব ক্লিক করলাম, এই যে 9 ডট আইকনে ক্লিক করলাম, এখানে গুগল শিট আছে, জিমেইল, যেটা কিনা মেইল সার্ভিস। আপনি একজনের সাথে যোগাযোগ করতে পারবেন। বিদেশিরা ব্যবসায়িক ক্ষেত্রে এই জিমেইলই ব্যবহার করে। দেখবেন ওদের বিজনেস কার্ডে সবসময় মেইল দেওয়া। মেইল কি জন্য দেয়? ওদের দেশে ওটা কমন। ওই জিমেইলের মাধ্যমে ওরা ব্যবসায়িক লেনদেন বা চ্যাট করে থাকে। আমরা হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে যে চ্যাট করি, ওরা জিমেইলে ব্যবসায়িক লেনদেনে চ্যাট করে থাকে। তারপরে এই যে জেমিনি নতুন করে এসছে, এটা হচ্ছে এদের এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তারপরে গুগল ম্যাপ, যা কিনা আপনারা জানেন খুবই একটা ইউজফুল একটা ফিচার গুগল ম্যাপ। তারপরে গুগল সার্চ, ক্যালেন্ডার, নিউজ, ফটোস, গুগল মিট, যার মাধ্যমে আমরা ক্লাস করি। এরকম গুগলের অনেক সেবা আছে। গুগল ট্রান্সলেট, গুগল ডক, স্লাইড ওয়ান, কি এটা গুগল ওয়ান, এরকম এই যে গুগল প্লে স্টোর, ক্লাসরুম, অনেক ধরনের ফিচার আছে। এখন এর ভিতরে আমরা গুগল শিটটা ব্যবহার করব। গুগল শিটটা আমি ওপেন করলাম। গুগল শিটটা ওপেন করার পরে আমি এই যে ব্ল্যাঙ্ক শিটে ক্লিক করলাম। এই যে ব্ল্যাঙ্ক শিট মানে নতুন একটা শিট নেব, ফাঁকা শিট। এই যে এটা অনেকটা এক্সেল শিটের মতো, এক্সেল শিটের অনুকরণের মতো একটা। তো এখানে এটাকে ব্যবহার করতে হবে আমাদের। আমি যদি আমার অ্যাকাউন্টের কথা বলি, এই যে অ্যাকাউন্টে গেলাম, অ্যাকাউন্ট নামে দেখেন এ যাবৎকালে আমার সব অ্যাকাউন্টের ইনফরমেশন আমি এখানে রেখে দিয়েছি, ঠিক আছে? তো আপনারাও এখানে আপনাদের অ্যাকাউন্টের ইনফরমেশন এখানে রেখে দিবেন। আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট করেছেন, ফেসবুকের পাসওয়ার্ড আপনার মনে থাকে না, আপনি গুগল শিটে রাখেন। গুগল শিটে রাখলে আপনার মনে থাকবে, আপনি এটা ফোন থেকেও অ্যাক্সেস করতে পারবেন। আপনার ফোনেও গুগল ড্রাইভ আছে, গুগল ড্রাইভের ভিতরে দেখবেন আপনি যদি গুগল শিট তৈরি করেন, ওই শিটের ভিতরে আপনি রাখতে পারবেন। এটা আপনি ফোনে, কম্পিউটারে সব জায়গা থেকে অ্যাক্সেস নিতে পারবেন। তো খেয়াল করেন, এখানে আমি সবগুলো সাইজ আগে বড় করে নিই, 10 আছে, এটা মোটামুটি বড় করে, আচ্ছা বেশি বড় করে দরকার নেই, 14 রাখছি। এবার এখানে নাম দিলাম সাইট নেম।
সাইট নেম, এটা দিলাম ইউজার নেম, এখানে দিলাম ফুল নেম, এখানে দিলাম জিমেইল, এখানে দিচ্ছি ফোন নাম্বার, জিমেইল দিচ্ছি। এবার পাসওয়ার্ড দেওয়া যেতে পারে, এবার দেওয়া যেতে পারে ফোন নাম্বার, এরপর দেওয়া যেতে পারে আদার্স ইনফরমেশন বা সিকিউরিটি কোশ্চেন। বিভিন্ন জায়গায় সিকিউরিটি কোশ্চেন চাই, আদার্স ইনফরমেশন চাই, তো OTHER আদার্স। এবার এখানে আরও কিছু রাখতে পারেন। এখন দেখেন প্রথম থেকে শুরু করি, বা এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। সাইট নেম, সাইট নেম প্রথমে আপনি দিতে পারেন, ধরেন আপনি জিমেইল অ্যাকাউন্ট খুলছেন, তাই না? জিমেইল অ্যাকাউন্ট, তাহলে এখানে লিখলেন জিমেইল। জিমেইলের ইউজার নেম হয় না, কিন্তু ফুল নেম হয়। ফুল নেম আপনি দিলেন, এখানে জিমেইলটা দিলেন। জিমেইল ওই যে যেটা কিনা এই যে এখানে আপনারা এখানে কপি করে রাখছিলেন না, এই যে এটা কি গুগল নোটপ্যাডে যেটা রাখছিলেন, এগুলো এটা এখান থেকে কপি করবেন আর ওখানে পেস্ট করবেন, এখানে পেস্ট করবেন। পাসওয়ার্ড পেস্ট করলেন, ফোন নাম্বার পেস্ট করলেন, আদার্স ইনফরমেশন পোস্ট করলেন, তাহলে কি হলো, জিমেইলের এই লাইনে জিমেইলের ইনফরমেশন আপনার সংরক্ষিত থাকলো একদম সাজানো গুছানোভাবে। আপনি পরবর্তীতে এটা কখনো ভুলবেন না, ভুলার কি আছে, এখানে আপনার সংরক্ষিত থাকলো। এরপর ধরেন আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট করলেন, ফেসবুকে যা ইনফরমেশান আছে, জিমেইল দিলেন, নাম দিলেন, যা দিলেন সব এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলেন। তারপরে ধরেন আপনারা আমাদের যে মার্কেট প্লেসে অনেক অ্যাকাউন্ট করতে হবে, ওর যা এখানে শুধু সাইটের নামগুলো দিবেন, এখানে যা যাবতীয় ইনফরমেশন এখানে দিবেন। আমি বোঝাতে পারলাম? এভাবে এটা সংরক্ষণ করতে হবে। এই যে গুগল শিটটা এবার আপনি এই যে এখানে স্টার মার্ক করে ব্যাচ 7-এর ভিতরে আমি সেভ করে রাখলাম। এই যে ব্যাচ 7-এর ভিতরে এই যে গুগল শিট সেভ হয়ে গেল। এটা আপনার সেভ আলাদাভাবে করা লাগবে না, ওটা কারেন্ট পিক আপ সেভ হয়ে যায়। আপনি যা পরিবর্তন করবেন তাই সেভ হয়ে যায়, ও আপনার আলাদা করে সেভ করা লাগবে না। এখন এটা আবার কনে পাবেন, এই যে গুগল, এই যে এখানে পেয়ে যাবেন। আর যদি কোনো কারণে এখানে ভুলেও যান, এখানে আপনি ফোন থেকেও অ্যাক্সেস নিতে পারবেন, আবার পিসি থেকেও। এই যে এখান থেকে আমি যদি এখানে যাই, গুগল ড্রাইভে ঢুকলাম, গুগল ড্রাইভে আপনি পেয়ে যাবেন। এই যে মাই ড্রাইভে যাবেন, মাই ড্রাইভের ভিতরে এই যে ব্যাচ 6 না ব্যাচ 7 আপনাদের হচ্ছে আনটাইটেল, এই যে এটা হয়তো ডাবল ক্লিক করলাম, এই যে একটু আগে যে পরিবর্তনগুলো করলাম এগুলো এখানে পেয়ে গেলেন। এখানে একটা জিনিস আমি আরেকটু কিছু শেখাই। ধরেন এই যে আমি যখন হচ্ছে এটা স্ক্রল করছি, নিচের দিকে স্ক্রল করছি, তখন এই সাইটের নামটামও উপরের দিকে চলে যাচ্ছে, হাইড হয়ে যাচ্ছে, তখন আমরা বুঝতে পারবো না আসলে এই লাইনে কি আছে। তাহলে এই একের উপরে ক্লিক করলে এই একটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে, এই রোটা। এই আড়াআড়িগুলোকে রো বলে, আর লম্বালম্বিগুলোকে কলাম বলে, আর এক একটা খোপগুলোকে বলা হয় সেল। তো আমি এই এককে ক্লিক করলে এই পুরো রোটা সিলেক্ট হয়ে যাবে, আর যদি এতে ক্লিক করি তাহলে পুরো কলামটা সিলেক্ট হবে। এই যে ডিতে ক্লিক করলাম, এই পুরো সিলেক্ট হবে। তো আমি এই রোটা সিলেক্ট করে ভিউ থেকে ফ্রিজ থেকে রো, তাহলে এখন যদি আমি স্ক্রল করি তাহলে এটা স্থির থাকবে। চাইলে এটার কালারও চেঞ্জ করে দেওয়া যেতে পারে, এখানে হোয়াইট আছে, এখান থেকে আমি গ্রিন কালার করে দিলাম, ঠিক আছে। এভাবে আপনারা এখানে পরিবর্তনগুলো করতে পারবেন। এরপর এখানে যাবতীয় যা ইনফরমেশন আছে, আপনার যা অ্যাকাউন্ট করবেন সব এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবেন। এটা সম্পর্কে আমি পরবর্তীতে আবার দেখাবানে। এবার আসি গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে আপনি যদি কোনো ফাইল সেভ করতে চান, আমি ধরেন আমি একটা গুগল থেকে একটা ছবি ডাউনলোড করছি, লোগো দিয়ে সার্চ দিলাম, ধরেন এটা একটা লোগো, এটা আমি সেভ করলাম ডেস্কটপে সেভ করলাম। এই যে এটা একটা ইমেজ, এটা আমি গুগল, সরি এটা তো প্রিভিউ হচ্ছে না, এই যে এটা বাদ দিই। এই যে এই লোগোটা আমি চাচ্ছি গুগল ড্রাইভে আপলোড করে ক্লায়েন্টকে পাঠাবো, গুগল ড্রাইভে লিঙ্ক দেবো, অথবা যে কোনো কারণে আমাদের গুগল ড্রাইভের প্রয়োজন হতে পারে। আমি গুগল ড্রাইভের বিষয়টা আপনাদের শেখাই দিই। গুগল ড্রাইভে ঢুকলাম, মাই ড্রাইভ, এখানে আমার কিছু ফোল্ডার আছে, আবার কিছু হচ্ছে আমার ডকুমেন্ট রয়েছে। আমি একটা নতুন ডকুমেন্ট করতে চাচ্ছি, তাহলে কি করব, এই যে নিউ ডকুমেন্ট, নিউ, এখানে ক্লিক করলাম, নিউ ফোল্ডার,
নিউ ফোল্ডার তৈরি করব। এখানে নাম দিচ্ছি ব্যাচ 7, আপনারা ব্যাচ 7-এর, আমি ব্যাচ 7 দিলাম, দিয়ে ক্রিয়েট করলাম। দেখেন নতুন এই যে ব্যাচ 7 নামে একটা ফোল্ডার তৈরি হলো। ফোল্ডারের ভিতরে কিছু নেই, ফোল্ডারের কালার একটা দেওয়া যেতে পারে। এটা আমি রাইট বাটন ক্লিক করে এরপর চলে যাব অর্গানাইজ থেকে আমি এখান থেকে কালার দিচ্ছি, এই যে গ্রিন কালার, এই ব্লু কালার দিলাম। এটার ভিতরে ডাবল ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি এখানে কোনো ফাইল নাই। এখানে আমি একটা ফাইল আমি আপলোড করতে পারি, রাইট বাটন ক্লিক করে আপলোড ফাইল আপলোড। এবার কোথা থেকে এইটা আমি আপলোড করব, এইটা, এই যে এটা আপলোড হয়ে গেল, একটু টাইম লাগবে, এই যে আপলোড হয়ে গেছে। এখন এই ফাইলটা আমি যদি চাই যে কাউকে লিঙ্ক পাঠাবো, ও এই লিঙ্কে ক্লিক করে এটা ডাউনলোড করতে পারবে। তাহলে কি হবে, কি করা যেতে পারে, এখান থেকে এই যে এখান থেকে শেয়ার, অথবা এই যে এখানেও শেয়ার অপশন আছে, অথবা আচ্ছা আমি এটাও দেখাচ্ছি, এই যে রাইট বাটন ক্লিক করে আপনারা শেয়ার অপশন পাবেন। এখান থেকে কপি লিঙ্ক করলে রেস্ট্রিক্টেড হয়ে থাকে। রেস্ট্রিক্টেড বলতে যখন এই লিঙ্কটা আপনি কাউকে দিবেন তখন ওইটা ডাউনলোড করার সময় আপনার আবার জিমেইল আসবে, আপনি আর পারমিশন চাবে যে আপনি অ্যাক্সেস দিলে তখন ও ডাউনলোড করতে পারবে। এটা যদি আপনি না চান তাহলে কি করবেন, শেয়ারে ক্লিক করবেন, করার পরে যেখানে রেস্ট্রিক্টেড লেখা থাকে, রেস্ট্রিক্টেড লেখা থাকলে ধরেন আপনি এই লিঙ্কটা ক্লিক করে কেউ ডাউনলোড করতে যাবে, তখন কি হবে, আপনার ফোনে জিমেইল আসবে, আপনি পারমিশন দিলে তখন ও ডাউনলোড করতে পারবে। এটা একটা ঝামেলা। যদি এটা না চান তাহলে কি করবেন, এই রেস্ট্রিক্টেডটা উঠাই দেবেন, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এটা করে দিয়ে তারপরে কপি লিঙ্ক করবেন। তারপরে এই লিঙ্কটা যদি আপনি কাউকে পাঠান, ধরেন আমি মেসেঞ্জারে আপনাদের গ্রুপে পাঠালাম, এই গুগল ড্রাইভের লিঙ্কটা পাঠালাম, আপনারা যদি এটা ক্লিক করেন আপনি ওই ছবিটা দেখতে পারবেন এবং ওইটা ডাউনলোড করতে পারবেন। আর এটা শুধু ছবির জন্য না, এটা গুগল ড্রাইভটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখেন এই ড্রাইভে ক্লিক করলাম, ওই লিঙ্কে ক্লিক করলাম, এই যে এই ছবিটা চলে আসছে। এখন চাইলে আমরা এটা ডাউনলোড করতে পারি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এটা এখান থেকে কি ব্যাপার, আচ্ছা যাই হোক, এবার দেখেন আমি ছিলাম হচ্ছে গুগল ড্রাইভে, তাহলে গুগল ড্রাইভে ফাইল আপলোডও দেখালাম, কিভাবে লিঙ্ক শেয়ার করা যায় ওটাও দেখালাম। এটা অনেক সময় আমাদের ক্লায়েন্টদের, ওদের তো আর মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ পায় না, আমরা যখন গুগল ড্রাইভের লিঙ্কটাই দিতে পারি তখন ওটা আমরা পাঠাতে হয়, এইভাবে পাঠানো যেতে পারে। এরপর আইডিওগ্রাম, চ্যাট জিপিটি, লিওনার্দো, এইটার সম্পর্কে আমি আপনাদের সামনের ক্লাসে ভালোভাবে বোঝাবানে, ঠিক আছে? আজকে অলরেডি অনেক সময় হয়ে গেছে, আজকের মতো এই পর্যন্ত রাখছি। আর সামনের ক্লাসে হয়তো আপনাদের 2 ব্যাচে 1 করা যেতে পারে, এবং আপনারা আশা করি যারা শেষ পর্যন্ত আছেন আপনারা আর ধৈর্য হারা হবেন না। 5-7 জন যা আছেন আপনারা শেষ পর্যন্ত টিকে থাকেন। এই সমস্যা হচ্ছে ধৈর্য থাকে না মানুষের, ধৈর্যের অভাবে মানুষ এখানে সফল হতে পারে না, সাকসেস হতে পারে না। আচ্ছা, আজকের মতো এই পর্যন্ত রাখছি। আপনারা 2 জন তো কম্পিউটার আছে আপনাদের, আপনারা বাসায় এটা ক্লাস রেকর্ড ভিডিও দেখে চেষ্টা করবেন। ঠিক আছে, ওকে, ওয়ালাইকুম আসসালাম।